প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে স্কাল্প এন্ড টেম্পোরাল রিজিয়ন। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানবো ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে স্কাল্প রিলেটেড কি কি কোয়েশ্চন আছে। আমরা দেখব লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি স্কাল্প, দেন ভিনাস ড্রেনেজ অফ দি স্কাল্প, নার্ভ সাপ্লাই অফ দি স্কাল্প, তারপরে ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে আছে ডিফাইন ব্ল্যাক আই, এক্সপ্লেইন দ্য অ্যানাটমিক্যাল বেসিস অফ ইটস ডেভেলপমেন্ট। তারপরে আছে সেফালো হেমাটোমা থেকে প্রশ্ন, এক্সপ্লেইন হাউ ইট ডেভেলপস এন্ড এক্সপ্লেইন ফিচার্স অফ দি সেফালো হেমাটোমা। এখন আমরা জানবো লার্নিং অবজেক্টিভস। আমাদেরকে জানতে হবে ডেফিনিশন অফ দি স্কাল্প, এক্সটেনশন অফ দি স্কাল্প, স্ট্রাকচার উইথ রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দি স্কাল্প, differences between second and fourth layers of the scalp, epicranius muscle, arterial supply, venous drainage, lymphatic drainage, nerve supply of the scalp. প্রথমে ডেফিনিশন, স্কাল্প জিনিসটা কি? আমরা এখানে বোনস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউরোক্রেনিয়ামের বোন, আর তার উপরে কিছু সফট টিস্যু দেখতে পাচ্ছি। এই সফট টিস্যুর দাবি হচ্ছে স্কাল্প। সুতরাং the soft tissues covering cranial vault is called skull. Now extension of the scalp. Anteriorly scalp extend করে up to supraorbital margin. This is the supraorbital margin. Posteriorly scalp extend করে up to external occipital protuberance and superior nuchal line পর্যন্ত। And laterally scalp extend করে up to superior temporal line. This is the superior temporal line. তাহলে এই জায়গাটুকুতেই থাকে স্কাল্প। স্কাল্পের স্ট্রাকচার কি? অ্যাকচুয়ালি স্কাল্প কিন্তু একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে অনেকগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে স্ক্যাল্প শব্দ তৈরি করা হয়েছে, এই জন্য এটা একটা অ্যাক্রোনিম। স্ক্যাল্পের মাঝে 5টা লেয়ার আছে, ফ্রম আউটার টু ইনার। সেই লেয়ার গুলো কি কি আমরা দেখব। প্রথমে এস, এস মানে স্কিন, সবার উপরে থাকে স্কিন। দেন সি মিনস কানেকটিভ টিস্যু লেয়ার, এ মিনস অ্যাপোনিউরোটিক লেয়ার, এল মিনস লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, পি মিনস পেরিক্রেনিয়াম। এই 5 লেয়ার দিয়ে স্ক্যাল্প তৈরি হয়। এর মাঝে প্রথম 3 লেয়ারকে বলে স্ক্যাল্প প্রপার, কারণ এই 3 লেয়ার একসাথে মুভ করে লুজ কানেকটিভ টিস্যুর উপরে, এবং এই 3 লেয়ারকে বলে সার্জিক্যাল লেয়ার্স অফ দি স্কাল্প। আদিকালে রেড ইন্ডিয়ানরা যখন কোনো যুদ্ধে কাউকে পরাজিত করত, তখন কপালের মাঝে তারা চাকু দিয়ে একটা পোঁচ দিত, তারপরে স্ক্যাল্প ধরে হেঁচকা টান দিত। টান দিলে তার মাথার চামড়া, এবং সেটা নিয়ে তারা বিজয়ের বেশে নিজের দেশে ফেরত যেত। এই ঘটনাকে বলে স্ক্যাল্পিং। তাহলে স্ক্যাল্পিং এর সময় এই 3 লেয়ারে উঠে যায় লুজ কানেকটিভ টিস্যু লেয়ার থেকে। প্রথম যে লেয়ার তার নাম হচ্ছে স্কিন। স্কিন অফ দি স্ক্যাল্প হচ্ছে থিক অ্যান্ড হেয়ারি, এখানে প্রচুর হেয়ার থাকে। বলা হয় একজন অ্যাডাল্ট পার্সনের মাথায় 1,20,000 চুল থাকে। হেয়ার থাকার উদ্দেশ্য হচ্ছে প্রোটেকশন, এবং এই স্কিনের প্রচুর ব্লাড সাপ্লাই থাকে। কেন ব্লাড সাপ্লাই থাকে? যেখানে হেয়ার থাকে সেখানে হেয়ার গুলোকে সার্ভাইভ করানোর জন্য ব্লাড সাপ্লাই বেশি হয়। সুতরাং স্ক্যাল্পের মাঝে প্রচুর হেয়ার থাকে বলেই এখানে প্রফিউজ ব্লাড সাপ্লাই পাওয়া যায় টু নারিশ দ্য হেয়ার ফলিকলস। এছাড়া স্ক্যাল্পের স্কিনের মাঝে নিউমেরাস সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এখান থেকে আমরা অ্যাপ্লাইড অ্যানাটমি জানতে পারি। যদি কখনো স্ক্যাল্পের মাঝে কোনো ইনজুরি হয়, ভাস্কুলারিটি বেশি থাকার কারণে ব্লিডিং বেশি হবে। তো এই ব্লিডিং বেশি হওয়ার পিছনে রিচ ব্লাড সাপ্লাই একটা যেমন কারণ, এর বাইরে আরো কারণ আছে। এই ব্লাড ভেসেল গুলোর চারপাশে ফাইব্রাস নেটওয়ার্ক অ্যাডহেরেন্ট অবস্থায় থাকে।
আর এই ফাইব্রাস নেটওয়ার্ক ওয়ালে অ্যাডহেরেন্ট থাকলে এই ভেসেলগুলো আর ভেসো কনস্ট্রিকশন করতে পারে না, আর ভেসোস্পাজম করতে পারে না। হিমোস্টেসিসের একটা স্টেপ হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। যদি ভেসো কনস্ট্রিকশন না হয় তখন ব্লিডিং চলতে থাকে, হিমোস্টেসিস হতে পারে না। সুতরাং স্কাল্পের রিচ ভাস্কুলারিটি অ্যান্ড ফাইব্রাস নেটওয়ার্ক অ্যাডহেরেন্ট টু দ্য ওয়াল অফ ব্লাড ভেসেল, এই দুই কারণে ব্লিডিং বেশি হয়। কিন্তু একটা সুবিধাও আছে, রিচ ভাস্কুলারিটি থাকার কারণে স্কাল্প যদি কোনোভাবে কেটে যায় সেটা কিন্তু দ্রুত হিল করে, জোড়া লেগে যায়। এই জন্য কারো মাথা থেকে যদি স্ক্যাল্প বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো এক টুকরা দিয়ে কোনোভাবে লেগে থাকে, বলা হয় সেটাকে আবার আগের জায়গায় বসিয়ে দিতে। ওই যেটুকু লেগে আছে সেটা দিয়ে ব্লাড সাপ্লাই আসবে এবং আবার হিলিং হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, স্কাল্পে যতই ব্লিডিং হোক না কেন, এই ব্লিডিং খুব সহজে বন্ধ করা যায় বাই অ্যাপ্লাইং প্রেসার এগেইনস্ট দ্য আন্ডারলাইং বোন। স্কাল্পের নিচেই থাকে বোন, এই বোনের এগেইনস্টে প্রেসার দিলে ব্লিডিং বন্ধ হয়ে যায়। সুতরাং এর ব্লিডিং যেমন হয় বেশি, তেমনি ব্লিডিং অ্যারেস্টও করা যায় খুব তাড়াতাড়ি এবং হিলিংও হয় দ্রুত। স্কাল্পের মাঝে প্রচুর সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। আমরা জানি সিবাসিয়াস গ্ল্যান্ড থাকলে সিবাসিয়াস সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং স্কাল্পে প্রচুর পরিমাণে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে বলে এখানে সিবাসিয়াস সিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে স্কাল্প হচ্ছে সিবাসিয়াস সিস্ট হওয়ার জন্য একটা উত্তম ক্ষেত্র। স্কিনের ঠিক নিচেই থাকে কানেকটিভ টিস্যু লেয়ার। দিস ইজ দ্য কানেকটিভ টিস্যু লেয়ার অফ দ্য স্ক্যাল্প। ইট ইজ এ লেয়ার অফ ফাইব্রোফ্যাটি টিস্যু। এখানে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে। ইট ইজ মোর ডেন্স ইন দ্য সেন্টার দেন ইন দ্য পেরিফেরি। এবং এই লেয়ারে যে ফাইব্রাস টিস্যু থাকে তারা কতগুলো সেপ্টা তৈরি করে, এই যে আমরা দেখতে পাচ্ছি সেপ্টা। এবং সেপ্টা তৈরি হওয়ার কারণে এই লেয়ার কতগুলো টাইট কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। এই কম্পার্টমেন্ট গুলোর ভিতরে থাকে ফ্যাট। These septa bind the skin to the underlying aponeurotic layer. এবং এই কারণেই স্কাল্পের প্রথম 3 লেয়ার একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। এই লেয়ারের মাঝে প্রচুর ব্লাড ভেসেল থাকে, ভেইন থাকে, নার্ভ থাকে। স্কাল্পে যদি কোনো ইনজুরি হয় তাহলে প্রচুর ব্লিডিং হয়, কারণ এই লেয়ারে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের গায়ে ফাইব্রাস নেটওয়ার্ক অ্যাডহেরেন্ট অবস্থায় থাকে। এতে করে এই ব্লাড ভেসেল গুলো রাপচার হলে বা ছিঁড়ে গেলে ভেসো কনস্ট্রিকশন হতে পারে না। আলটিমেটলি স্কাল্প থেকে প্রচুর ব্লিডিং হয়। থার্ড লেয়ার অফ দি স্কাল্প ইজ দ্য অ্যাপোনিউরোটিক লেয়ার। এই লেয়ারের অন্য নাম হচ্ছে গেলিয়া অ্যাপোনিউরোটিকা অর ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোটিকা মিন্স অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিস মানে হচ্ছে ফ্ল্যাট টেন্ডন। কোনো মাসল যদি ফ্ল্যাট হয় তার টেন্ডনও ফ্ল্যাট হয়, তখন তাকে বলে অ্যাপোনিউরোসিস। ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস মানে হচ্ছে একটা মাসল আছে, ভেরি ফ্ল্যাট মাসল ইন দ্য স্কাল্প, যার নাম ইপিক্রেনিয়াস। ইপিক্রেনিয়াস মাসলের অ্যাপোনিউরোসিস হচ্ছে ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এর অন্য নাম গেলিয়া। গেলিয়া কেন বলে? গেলিয়া মানে হেলমেট। এই অ্যাপোনিউরোসিসটা হেলমেটের মতো দেখতে, এই জন্য এটাকে বলে ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। ইট ইজ দ্য থিন অ্যান্ড ফ্ল্যাট টেন্ডন অফ দ্য ইপিক্রেনিয়াস মাসল। এই মাসলের দুটো পার্ট আছে। একটা পার্টকে বলে অক্সিপিটো ফ্রন্টালিস। এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফ্রন্টাল বেলি, দিস ইজ দ্য ফ্রন্টাল বেলি অ্যান্ড দিস ইজ দ্য অক্সিপিটাল বেলি। এই দুটো মিলে হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস। ইপিক্রেনিয়াস মাসলের আরেকটা পার্ট হচ্ছে প্যারাইটো টেম্পোরালিস। প্যারাইটো টেম্পোরালিস হিউম্যানে নট ওয়েল ডেভেলপড। The lateral margin of this aponeurosis are attached to the superior temporal line.
তাহলে এই হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, যেটা অক্সিপিটাল বেলি এবং ফ্রন্টাল বেলি অফ দা অক্সিপিটো ফ্রন্টালিস এর মাঝখানে থাকে। এটা একটা ফ্ল্যাট টেন্ডন, এর ল্যাটারাল মার্জিন অ্যাটাচ থাকে টু দা সুপিরিয়র টেম্পোরাল লাইন। নাও আমরা এপিক্রেনিয়াস মাসল সম্পর্কে জানবো। এপিক্রেনিয়াস মাসলের দুই পার্ট, তাকে বলে অক্সিপিটো ফ্রন্টালিস। এই যে দুটো মাসল দেখা যাচ্ছে, এই দুটা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিসের ফ্রন্টাল পার্ট, যার নাম ফ্রন্টালিস। আর এই ছবিতেও আমরা তাই দেখবো, দিস ইজ দা ফ্রন্টালিস মাসল, আর পিছনে হচ্ছে অক্সিপিটালিস মাসল, দ্যাট ইজ অক্সিপিটাল পার্ট অফ দা অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। আর দুটোর মাঝখানে আছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। সুতরাং আমরা এখানে দেখলাম দিস ইজ দা অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। এপিক্রেনিয়াসের আরেকটা পার্ট হচ্ছে প্যারাইটো টেম্পোরালিস অথবা টেম্পোরো প্যারাইটালিস বলতে পারি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা প্যারাইটো টেম্পোরালিস অর টেম্পোরো প্যারাইটালিস। আমরা এখানেও দেখতে পাচ্ছি দিস ইজ প্যারাইটো টেম্পোরালিস মাসল। আমরা যদি এই ছবিতে দেখি, দিস ইজ দা প্যারাইটো টেম্পোরালিস অর টেম্পোরো প্যারাইটালিস মাসল। এর সাথে টেম্পোরালিস কে কনফিউজ করা যাবে না। দিস ইজ দা টেম্পোরালিস মাসল, বাট দিস ওয়ান ইজ দা টেম্পোরো প্যারাইটালিস মাসল। হিউম্যানের মাঝে টেম্পোরো প্যারাইটালিস খুব বেশি ডেভেলপ না, এই জন্য আমাদের প্রাইমারি ফোকাস থাকবে অক্সিপিটো ফ্রন্টালিসের দিকে। সো আমরা আসলাম অক্সিপিটো ফ্রন্টালিস এর মাঝে। এই মাসলের দুই পার্ট, তাকে বলে ফ্রন্টাল পার্ট যার নাম ফ্রন্টালিস, আরেকটা হচ্ছে অক্সিপিটাল পার্ট যার নাম অক্সিপিটালিস। প্রত্যেক পার্টের দুটো করে বেলি আছে, সুতরাং টোটালি চারটা বেলি পাবো। এই দুটো হচ্ছে ফ্রন্টাল পার্টের দুই বেলি, যার নাম ফ্রন্টাল বেলি, আর এইটা হচ্ছে অক্সিপিটাল পার্টের বেলি। সুতরাং দুইটা ফ্রন্টাল বেলি পাবো, দুইটা অক্সিপিটাল বেলি পাবো। নাও আমরা অক্সিপিটো ফ্রন্টালিসের অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন জানবো। প্রথমে ফ্রন্টাল বেলি। ফ্রন্টাল বেলি অরিজিন নেয় ফ্রম দ্য স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা অব দি আইব্রো অ্যান্ড রুট অব দি নোজ থেকে। তারপরে সেই মাসল এসেন্ড করে আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টু বি ইনসার্টেড ইনটু এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এই মাসলগুলোকে সাপ্লাই দিবে টেম্পোরাল ব্রাঞ্চ অব দি ফেসিয়াল নার্ভ। অন্যদিকে অক্সিপিটাল বেলি অরিজিন নেয় ফ্রম দ্য হাইয়েস্ট নিউকাল লাইন অব দি অক্সিপিটাল বোন। এই মাসল এসেন্ড করে আপওয়ার্ড টু বি ইনসার্টেড ইনটু এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। মাসলটা থাকে অরিকলের বিহাইন্ডে, এই জন্য এটাকে নার্ভ সাপ্লাই দেয় পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ অব দি ফেসিয়াল নার্ভ। তাহলে সবগুলো বেলিকেই আলটিমেটলি সাপ্লাই দিচ্ছে ফেসিয়াল নার্ভ, এর মানে এই মাসল ডেভেলপ করে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে। এখন অক্সিপিটো ফ্রন্টালিসের অ্যাকশন কি? যদি ফ্রন্টাল বেলি এবং অক্সিপিটাল বেলি অল্টারনেটিভলি কন্ট্রাক্ট করে, তখন স্কাল্পের ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট করে। তার মানে দাঁড়াচ্ছে ফ্রন্টাল বেলি কন্ট্রাক্ট করলে স্কাল্প যায় ফরওয়ার্ড, অক্সিপিটাল বেলি কন্ট্রাক্ট করলে স্কাল্প যায় ব্যাকওয়ার্ড। আবার যদি ফ্রন্টাল বেলি একা কাজ করে তখন কি হবে? যদি আপার পার্ট অরিজিন হয় এবং লোয়ার পার্ট ইনসার্শন হিসেবে কাজ করে, তখন সে আপার আইলিডকে এলিভেট করে অ্যালং উইথ লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস মাসল, এবং এরকম হয় ডিউরিং সারপ্রাইজ। আর যদি লোয়ার পার্ট অরিজিন হয়, আপার পার্ট ইনসার্শন হিসেবে কাজ করে, তখন ফ্রন্টাল বেলি কন্ট্রাক্ট করলে ফোর হেডের মাঝে ট্রান্সভার্স রিঙ্কল তৈরি হয়। সুতরাং এগুলোই হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসলের অ্যাকশন। আমরা এখন অ্যাপ্লাইড অ্যানাটমি জানবো এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের। এখানে আমরা স্কাল্পের সবগুলো লেয়ার দেখতে পাচ্ছি। প্রথমে স্কিন, স্কিনের নিচে কানেকটিভ টিস্যু লেয়ার, দেন গ্রিন লেয়ার ইজ দ্য অ্যাপোনিউরোটিক লেয়ার, তার নিচে থাকে লুজ এরিওলার টিস্যু, আর তার নিচে রেড কালার লেয়ার ইজ দ্য পেরিক্রেনিয়াম, তার নিচে ব্লু কালার দেখা যাচ্ছে এটা বোন। তাহলে আমরা এখানে পাঁচটা লেয়ার দেখাচ্ছি বোনসের উপরে, যেগুলোকে একসাথে বলে স্কাল্প। এখন যদি স্কাল্পের মাঝে কোনো ইনজুরি হয় তখন কি হবে? আমরা জানি স্কিন
অ্যাপোনিউরোটিক লেয়ারের সাথে কানেক্টেড থাকে বাই সাম ফাইব্রাস সেপ্টা প্রেজেন্ট ইন দ্য কানেকটিভ টিস্যু লেয়ার। এবং এই কারণেই এই তিন লেয়ার একসাথে মিলে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে, এটা আমি আগেও বলেছি। এখন যদি স্কিন এবং কানেকটিভ টিস্যু লেয়ার কেবল ইনভলভ হয় ইনজুরিতে, তার মানে অ্যাপোনিউরোটিক লেয়ার যদি ইনভলভ না হয়, অর্থাৎ ওন সুপারফিশিয়াল টু দ্য অ্যাপোনিউরোসিস, এই ক্ষেত্রে গ্যাপ মাচ লেস হবে, কম গ্যাপ হবে। তার পিছনে কারণ অ্যাপোনিউরোসিস এবং স্কিন একসাথে অ্যাটাচ থাকা। কিন্তু যদি এমন কোনো ইনজুরি হয় যেখানে অ্যাপোনিউরোসিস লেয়ারও ইনভলভ হয়ে যায়, সেও কাটা পড়ে, তখন গ্যাপ বেশি হবে। এখন স্কাল্পের মাঝে যদি কেউ ট্রান্সভার্স ইনসিশন দেয় এবং যদি অ্যাপোনিউরোসিস কাটা পড়ে, তাহলে গ্যাপ তো হবে, কিন্তু এই ক্ষেত্রে গ্যাপ কিন্তু বেশি হবে। কারণ ফ্রন্টালি সামনে দিকে টানবে, অক্সিপিটালিস পিছন দিকে টানবে, দুটো টানের কারণে মাঝখানে গ্যাপ বেশি হবে। কিন্তু এই ইনসিশন যদি এন্টেরোপোস্টেরিয়রলি দেওয়া হয়, তখন কিন্তু স্কাল্পের মাঝে গ্যাপ কম হবে। তার মানে দাঁড়াচ্ছে, যদি অ্যাপোনিউরোসিস ইনভলভ না হয় তখন গ্যাপ কম হবে, ইনভলভ হলে বেশি হবে। আবার ইনভলভ হলে বেশি হবে সেটা ঠিক আছে, ট্রান্সভার্স ইনসিশন দিলে সেটা আরো বেশি হবে এন্টেরোপোস্টেরিয়র ইনসিশনের তুলনায়। এই হচ্ছে সামারি। নাও লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য স্কিন। স্কিনের নিচে থাকে কানেকটিভ টিস্যু লেয়ার। এটা হচ্ছে সেই কানেকটিভ টিস্যু লেয়ার যেখানে অনেকগুলো সেপ্টা দেখা যাচ্ছে, কতগুলো কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে। তার নিচে থাকে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, এটা হচ্ছে সেটা। তার নিচে এই লেয়ারটার নাম লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ার যে স্পেসে থাকে তার নাম সাব অ্যাপোনিউরোটিক স্পেস, কারণ স্পেসটা অ্যাপোনিউরোসিসের নিচে আছে। এই লেয়ারের মাঝে নার্ভ সাপ্লাই কম থাকে, কিন্তু ইম্পর্টেন্ট ইমিশারি ভেইন থাকে। এই ইমিশারি ভেইন গুলো ভালভলেস। ইমিশারি ভেইন হচ্ছে যে ভেইন ইন্ট্রাক্রেনিয়াল ভেইনকে এক্সট্রাক্রেনিয়াল ভেইনের সাথে কানেক্ট করে, তার নামই ইমিশারি ভেইন। এই ভেইন গুলো হয় ভালভলেস। এই লেয়ারের লুজনেসের কারণেই প্রথম তিন লেয়ার একসাথে মুভ করে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। এখন সেকেন্ড এবং ফোর্থ লেয়ার অফ দি স্কাল্পের ডিফারেন্সিয়েশন জানবো। কেন ডিফারেন্সিয়েশন দরকার পড়লো? কারণ দুটোই কানেকটিভ টিস্যু লেয়ার। তাহলে দুটোর মাঝে পার্থক্য কি? সেকেন্ড লেয়ারে যে টিস্যু থাকে সেটা ডেন্স কানেকটিভ টিস্যু, কিন্তু ফোর্থ লেয়ারে থাকে লুজ কানেকটিভ টিস্যু। সেকেন্ড লেয়ারের মাঝে ফাইব্রাস সেপ্টা থাকে, যেগুলো এই লেয়ারকে কতগুলো টাইট কম্পার্টমেন্টে ভাগ করে। কিন্তু ফোর্থ লেয়ারে কোনো সেপ্টা থাকে না, ফলে কোনো কম্পার্টমেন্ট পাওয়া যাবে না। সেকেন্ড লেয়ারে নার্ভ সাপ্লাই বেশি থাকে, ফোর্থ লেয়ারে নার্ভ সাপ্লাই কম থাকে। সেকেন্ড লেয়ারে কোনো ইমিশারি ভেইন থাকে না, কিন্তু ফোর্থ লেয়ারে ইমিশারি ভেইন থাকে। সেকেন্ড লেয়ারের মাঝে যদি ইনফেকশন হয়, তাহলে প্রচন্ড পেইনফুল হবে এই ইনফেকশন, যেহেতু টাইট কম্পার্টমেন্ট থাকে এবং যেহেতু এখানে নার্ভ সাপ্লাই বেশি থাকে। কিন্তু ফোর্থ লেয়ারের মাঝে নার্ভ সাপ্লাই কম থাকে, সেই সাথে এখানে কোনো কম্পার্টমেন্ট থাকে না, টিস্যুগুলো লুজ থাকে, ফলে এখানে কোনো ইনফেকশন হলে এটা পেইনলেস হয়। এই 5 পয়েন্ট দিয়ে আমরা সেকেন্ড এবং ফোর্থ লেয়ারকে ডিফারেন্সিয়েট করলাম। নাও এখান থেকে আমরা অ্যাপ্লাইড অ্যানাটমি জানবো। সেটা হচ্ছে ফোর্থ লেয়ার অফ দি স্কাল্পকে বলা হয় ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল্প। সেই সাথে এই লেয়ারের একটা প্রবলেম হচ্ছে ব্ল্যাক আই। আমরা এই দুটো নিয়ে একটু ডিসকাস করব। প্রথমে আমরা একটা এক্সপ্লেনেশন জানবো, হোয়াই ফোর্থ লেয়ার ইজ কল্ড ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল। ফোর্থ লেয়ারের অন্য নাম হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার অর লুজ এরিওলার টিস্যু লেয়ার। টিস্যু ইন দ্য ফোর্থ লেয়ার অফ দি স্কাল্প ইজ নট কম্পার্টমেন্টালাইজড। এখানে কোনো কম্পার্টমেন্ট পাওয়া যায় না এবং এখানকার টিস্যু লুজলি অ্যারেঞ্জ থাকে। এখানে নার্ভ সাপ্লাই কম থাকে এবং এই লেয়ারের মাঝে ভালভলেস ইমিশারি ভেইন থাকে। সুতরাং এই লেয়ারে যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশন র্যাপিডলি এবং এক্সটেন্সিভলি পুরো লেয়ারে ছড়িয়ে পড়ে।
এবং জেনারেলাইজড হয়ে পড়ে উইদাউট প্রডিউসিং মাচ পেইন, খুব বেশি পেইন হবে না। কেন পেইন হয় না? কারণ নার্ভ সাপ্লাই কম। সেই সাথে পুরো লেয়ারে ছড়াই পড়ে কেন? কারণ এই লেয়ারের মাঝে কোনো কম্পার্টমেন্ট থাকে না, কিছু থাকে লুজ। এই কারণে এই ইনফেকশন পুরো লেয়ারে ছড়াই পড়ে উইদাউট প্রডিউসিং মাচ পেইন। তাহলে এখন ইনফেকশনটা ফোর্থ লেয়ারেই আছে। কিন্তু এই ইনফেকশন ইমিসারি ভেনের মাধ্যমে প্রথমে ডিপ্লয়িক স্পেসে স্প্রেড করতে পারে। ডিপ্লয়িক স্পেসে ইনফেকশন গেলে অস্টিওমাইলাইটিস তৈরি হবে। ডিপ্লয়িক স্পেস থেকে এই ইনফেকশনটা ছড়িয়ে যায় ইন্ট্রাক্রেনিয়াল ভিনাস সাইনাসের মাঝে, এবং সেখানে ইন্ট্রাক্রেনিয়াল ভিনাস সাইনাস থ্রম্বোসিস ডেভেলপ করে। এটা একটা ডিভাস্টেটিং অ্যান্ড গ্রেভ কমপ্লিকেশন। ফর দিস টু রিজন, fourth layer of the scalp is called danger layer. Now, black eye. আমরা এখানে স্কাল দেখতে পাচ্ছি, স্কালের উপরে সফট টিস্যু, তার নামই স্কাল। স্কাল্পের মাঝে সবার বাইরে এটা হচ্ছে স্কিন, তারপরে ক্রস দেওয়া জায়গাটা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার। গ্রিন লেয়ারটা হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, তার নিচে লুজ কানেকটিভ টিস্যু যেখানে এরো দেওয়া আছে সেটা, তার নিচে থাকে পেরিক্রেনিয়াম। এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের সামনের দিকে আছে ফ্রন্টালিস, পিছন দিকে আছে অক্সিপিটালিস। অক্সিপিটালিস মাসল অরিজিন নেয় ফ্রম দা হাইয়েস্ট নিউকাল লাইন থেকে। তার মানে সাব এপোনিউরোটিক স্পেস পোস্টেরিয়রলি হাইয়েস্ট নিউকাল লাইন পর্যন্ত লিমিটেড থাকে। কিন্তু ফ্রন্টালিস মাসল, এই মাসল কোনো বোন থেকে অরিজিন নেয় না। সে অরিজিন নেয় ফ্রম দ্য স্কিন এন্ড সুপারফিশিয়াল ফাসা অফ দি আইব্রো এন্ড রুট অফ দি নোজ থেকে। সুতরাং সাব এপোনিউরোটিক স্পেস পোস্টেরিয়রলি হাইয়েস্ট নিউকাল লাইন পর্যন্ত লিমিটেড হলেও এন্টিরিয়রলি সে কিন্তু লিমিটেড নয়, বরং ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য আইলিড অ্যান্ড রুট অফ দি নোজ। তো আমরা একটু টেক্সট দেখে যাচ্ছি। The frontal belly of occipitofrontalis has no bony origin. It takes origin from skin and superficial fascia of the eyebrow and root of the nose. The loose connective tissue present in the fourth layer, that is subeponeurotic space, is limited posteriorly, but anteriorly it is not limited. So bleeding in this layer, এই লেয়ারে যদি কোনো কারণে ব্লিডিং হয়, সেই ব্লাড কি হবে? স্লো গ্রেভিটেশন অফ দ্য ব্লাড অকার ইনটু দ্য রুট অফ দি নোজ এন্ড আপার আইলিড। গ্রেভিটির কারণে সেই ব্লাড এন্টিরিয়রলি রুট অফ দি নোজ এবং আপার আইলিডে চলে যায়। দ্য আপার আইলিড বিকামস ব্ল্যাক ইন দিস কন্ডিশন অ্যান্ড দিস ইজ কল্ড ব্ল্যাক আই। এই কন্ডিশনকেই বলে ব্ল্যাক আই। এর অন্য নামও আছে, ইট ইজ অলসো কল্ড রেকুন আই অর পান্ডা আই। এটা হচ্ছে রেকুন, রেকুনেরও চোখের চারপাশে কালো থাকে, আবার পান্ডারও চোখের চারপাশে কালো থাকে, এই জন্য এটাকে রেকুন আই বা পান্ডা আইও বলা হয়। নাও ফিফথ লেয়ার অফ দি স্কাল্প, যার নাম পেরিক্রেনিয়াম। দ্য পেরিওস্টিয়াম অফ দ্য ক্রেনিয়াল বোন ইজ কল্ড পেরিক্রেনিয়াম। ইট ইজ লুজলি অ্যাটাচড টু দ্য বোন, but at the sutures, fissure and foramina, it becomes continuous with the endosteum of the cranial bone. Cranial bone এর endosteum বা endocrinium এর সাথে সে কন্টিনিউয়াস হয়ে পড়ে। সুতরাং আমরা বুঝলাম পেরিক্রেনিয়াম হচ্ছে ক্রেনিয়াল বোনসের পেরিওস্টিয়াম, এবং এই পেরিওস্টিয়াম বোনসের সাথে লুজলি অ্যাটাচ থাকে। এইখান থেকে আমরা অ্যাপ্লাইড অ্যানাটমি জানতে পারি। একটা হচ্ছে সেফালো হেমাটোমা, এ কালেকশন অফ ব্লাড আন্ডার দি স্কাল্প। স্কাল্পের নিচে যদি ব্লাড কালেকশন হয়, স্পেসিফিক্যালি বিনিথ দ্য পেরিক্রেনিয়াম, পেরিক্রেনিয়ামের নিচে যদি এরকম ব্লাড কালেকশন হয়, ডিউ টু রাপচার্ড পেরিওস্টিয়াল আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি রাপচার হওয়ার মাধ্যমে ডিউরিং এ ডিফিকাল্ট চাইল্ড বার্থ। তাহলে ডিফিকাল্ট চাইল্ড বার্থের সময় পেরিওস্টিয়াল আর্টারি রাপচার হওয়ার মাধ্যমে যদি ব্লিডিং হয়, সেই ব্লাড যদি অ্যাকুমুলেশন হয় বিনিথ দ্য পেরিওস্টিয়াম, এটাকেই বলে সেফালো হেমাটোমা। ইউজুয়ালি ইট অকার্স
ওভার ওয়ান প্যারাইটাল বোন, বেশিরভাগ ক্ষেত্রে সে প্যারাইটাল বোনের উপরে এরকম সুয়েলিং পাওয়া যায়। সেফালোহেমাটোমার ফিচার কি? নাম্বার ওয়ান, লোকেশন। The blood collects between skull bone and the periosteum. পেরিওস্টেমের নিচে, তার মানে স্কাল বোন আর পেরিওস্টেমের মাঝখানে ব্লাড কালেকশন হয়, forming a soft, often painless, visible bulge on the baby's head. এবং এই ক্ষেত্রে আমরা স্কাল্পের মাঝে কোনো ব্রুইজিং বা স্কিন কালারেশন পাবো না। ওভার টাইম ব্লাড মে ক্যালসিফাই, কিছুদিন গেলে ব্লাড ক্যালসিফিকেশন হয়, কজিং দ্য বাম্প টু ফিল হার্ডার, তখন এই সোয়েলিংটা হার্ড ফিল হবে। মোস্ট সেফালোহেমাটোমা রিজলভ অন দেয়ার ওন, নিজে নিজে রিজলভ হয় উইদাউট ট্রিটমেন্ট, তবে এটা হতে কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত সময় লাগতে পারে। এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, রেড কালারটা হচ্ছে সেফালোহেমাটোমা আর ব্লু কালারটা হচ্ছে ক্যাপুট সাকসিডেনিয়াম। দুটোই স্কাল্পের মাঝে সোয়েলিং হিসেবে দেখা যায়। এই দুটোর মাঝে ডিফারেন্সিয়েশন কিভাবে করব? ক্যাপুট সাকসিডেনিয়াম হচ্ছে ইডিমা, এটা কোনো ব্লাডের কালেকশন না, ফ্লুইড কালেকশন হয় স্কাল্পের মাঝে। কিন্তু সেফালোহেমাটোমা হচ্ছে এক ধরনের হেমাটোমা, দ্যাট ইজ ব্লাড কালেকশন। কোথায় থাকে? ক্যাপুট সাকসিডেনিয়াম হয় অ্যাবাভ দ্য পেরিওস্টিয়াম, তার মানে সফট টিস্যু অব দি স্কাল্পের মাঝে, কিন্তু সেফালোহেমাটোমা হয় বিনিথ দ্য পেরিওস্টিয়াম, দ্যাট মিনস বিটুইন পেরিওস্টিয়াম এন্ড দ্য স্কাল। নাও সুচার লাইন, ক্যাপুট সাকসিডেনিয়ামের ক্ষেত্রে এই সোয়েলিং সুচার লাইনকে ক্রস করে যায়, কিন্তু সেফালোহেমাটোমার ক্ষেত্রে সুচার লাইন ক্রস করে না, সে একটা বোনসের উপরে কনফাইন্ড থাকে, লোকালাইজড থাকে। ক্যাপুট সাকসিডেনিয়ামের ফিল হবে সফট, স্পঞ্জি অ্যান্ড পিটস উইথ প্রেসার, প্রেসার দিলে ডেবে যাবে, কিন্তু সেফালোহেমাটোমা হবে ফার্মার অ্যান্ড মে বিকাম হার্ডার ওভার টাইম। কখন শুরু হয়? ক্যাপুট সাকসিডেনিয়াম প্রেজেন্ট থাকে অ্যাট বার্থ ইমিডিয়েটলি, কিন্তু সেফালোহেমাটোমা সাধারণত জন্মের কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে তৈরি হয় বা বোঝা যায়। ক্যাপুট সাকসিডেনিয়াম র্যাপিডলি রিজলভ হয়ে যায়, কিন্তু সেফালোহেমাটোমা তৈরি হতে যেমন সময় লাগে, আবার রেজলিউশন হতেও টাইম লাগে, এটার রেজলিউশন খুব স্লোলি হয়। এই পয়েন্টগুলো দিয়ে আমরা ক্যাপুট সাকসিডেনিয়াম এন্ড সেফালোহেমাটোমাকে ডিফারেন্সিয়েট করতে পারি। নাও আর্টেরিয়াল সাপ্লাই অফ দি স্ক্যাল্প, এর জন্য আমরা ল্যান্ডমার্ক হিসেবে অরিকলকে নিব। একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দি অরিকল। ইন ফ্রন্ট অফ দি অরিকল তিনটা আর্টারি সাপ্লাই দেয়। প্রথমে সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি, অপথ্যালমিক আর্টারি আবার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। দেন সুপ্রাঅরবিটাল আর্টারি, ইট ইজ অলসো ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি। আর দিবে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে এই তিন আর্টারি ইন ফ্রন্ট অফ দ্য অরিকল আর্টেরিয়াল সাপ্লাই দিবে। বিহাইন্ড অরিকল দুটো আর্টারি সাপ্লাই দেয়, একটা হচ্ছে পোস্টিরিয়র অরিকুলার আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দেন অক্সিপিটাল আর্টারি, ইট ইজ অলসো ব্রাঞ্চ অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে পাঁচটা আর্টারির মাঝে প্রথম দুইটা আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ, পরের তিনটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তার মানে স্কাল্পের মাঝে ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির অ্যানাস্টোমোসিস আছে। নাও ভিনাস ড্রেনেজ অফ দি স্কাল্প, আমরা আগের মতোই বলবো, ইন ফ্রন্ট অফ দ্য অরিকল আর্টারির মতোই তিনটা ভেইন পাবো, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল ভেইন এন্ড সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন। আর বিহাইন্ড অরিকল পোস্টিরিয়র অরিকুলার ভেইন এন্ড অক্সিপিটাল ভেইন। এই পাঁচটা ভেইন স্কাল্পের ভিনাস ড্রেনেজে হেল্প করে। সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রাঅরবিটাল ভেইন, এরা মিট করে উইথ ইচ আদার ক্লোজ টু দ্য মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য আইলিড।
এবং এখানে তৈরি হয় অ্যাঙ্গুলার ভেইন। তাহলে এই দুই ভেইন ড্রেন করে অ্যাঙ্গুলার ভেইনে, অ্যাঙ্গুলার ভেইন ডিসেন্ড করে অ্যাজ ফেসিয়াল ভেইন। এখানে পাই আমরা দিস ইজ ম্যাক্সিলারি ভেইন, আর উপর থেকে আসছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, দুটো মিলে তৈরি হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন। সুতরাং সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন ড্রেন করে রেট্রোম্যান্ডিবুলার ভেইনের মাঝে। রেট্রোম্যান্ডিবুলার ভেইনের এন্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন দুটো পাওয়া যায়। এন্টেরিয়র ডিভিশন ফেসিয়াল ভেইনের সাথে ইউনাইট করে তৈরি করে কমন ফেসিয়াল ভেইন, যেটা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। হাউএভার পোস্টেরিয়র অরিকুলার ভেইন, সেটা অরিকলের পিছন থেকে আসলো, সে পোস্টেরিয়র ডিভিশন অফ রেট্রোম্যান্ডিবুলার ভেইনের সাথে ইউনাইট করে ফর্ম করে এক্সটার্নাল জুগুলার ভেইন। তার মানে পোস্টেরিয়র অরিকুলার ভেইন ড্রেন করে এক্সটার্নাল জুগুলার ভেইনে। আর এটা হচ্ছে অক্সিপিটাল ভেইন। অক্সিপিটাল ভেইন ড্রেন করে সাব অক্সিপিটাল ভিনাস প্লেক্সাসে। নাও লিম্ফেটিক ড্রেনেজ অফ দি স্কাল। এই হচ্ছে আমাদের স্কাল, দুই পাশে দুটো অরিকল আছে। অরিকলের সামনে থাকে প্রি অরিকুলার লিম্ফ নোড বা পেরোটিড লিম্ফ নোড, অরিকুলের পিছনে থাকে পোস্ট অরিকুলার অর ম্যাস্টয়েড লিম্ফ নোড, আর অক্সিপিটাল রিজিয়নে থাকে অক্সিপিটাল লিম্ফ নোড। স্কাল্পের লিম্ফেটিক ড্রেনেজ আবারও ইন ফ্রন্ট অফ দ্য অরিকল, বিহাইন্ড অরিকল চিন্তা করব। ইন ফ্রন্ট অফ দ্য অরিকল এই লিম্ফ যায় পেরোটিড লিম্ফ নোড বা প্রি অরিকুলার লিম্ফ নোডে, আর বিহাইন্ড অরিকল লিম্ফ যায় ম্যাস্টয়েড আর পোস্ট অরিকুলার লিম্ফ নোডে আর অক্সিপিটাল লিম্ফ নোডে। সুতরাং ইন ফ্রন্ট অফ দ্য অরিকল যাচ্ছে প্রি অরিকুলার বা পেরোটিড লিম্ফ নোডে, বিহাইন্ড অরিকল সেটা যায় পোস্ট অরিকুলার অর ম্যাস্টয়েড লিম্ফ নোড এবং অক্সিপিটাল লিম্ফ নোডে। এখন অ্যাপ্লাইড অ্যানাটমি কি? মনে করি স্কাল্পের মাঝে কোনো ম্যালিগন্যান্সি ডেভেলপ করলো, এখন এখান থেকে স্প্রেড হবে। যদি অরিকলের সামনে এরকম ম্যালিগন্যান্সি হয়, সেটা স্প্রেড করে যাবে প্যারোটিড লিম্ফ নোডে, আর অরিকলের পিছনে হলে সেটা স্প্রেড করবে পোস্ট অরিকুলার অর ম্যাস্টয়েড লিম্ফ নোড এবং অক্সিপিটাল লিম্ফ নোডে। নাও নার্ভ সাপ্লাই অফ দি স্কাল্প। স্কাল্পকে নার্ভ সাপ্লাই দিবে পাঁচটা করে নার্ভ, ইন ফ্রন্ট অফ দ্য অরিকল, বিহাইন্ড অরিকল। ইন ফ্রন্ট অফ দ্য অরিকল যে পাঁচটা নার্ভ সাপ্লাই দিবে, তার মাঝে চারটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে মোটর। সেন্সরি গুলো কি কি? একটা দিবে সুপ্রা ট্রক্লিয়ার নার্ভ, দেন সুপ্রা অরবিটাল নার্ভ। এই দুই নার্ভ হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। দেন জাইগোমেট্রিকো টেম্পোরাল নার্ভ, এই নার্ভটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। এরপরে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। সুতরাং ইন ফ্রন্ট অফ দ্য অরিকল যে চারটা নার্ভ পাওয়া যায়, এই চারটা নার্ভই ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ। ইন ফ্রন্ট অফ দ্য অরিকল একটা মোটর নার্ভ আছে, এই নার্ভটার নাম হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল নার্ভ। এই ব্রাঞ্চটাই অক্সিপিটো ফ্রন্টালিসের ফ্রন্টাল বেলিকে সাপ্লাই দেয়। নাও বিহাইন্ড অরিকল আবারও পাঁচটা নার্ভ পাবো, চারটা সেন্সরি এবং একটা মোটর। সেন্সরি কি? একটা হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ, দেন আমরা পাবো লেসার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অক্সিপিটাল নার্ভ, থার্ড অক্সিপিটাল নার্ভ। প্রথম দুইটা হচ্ছে সার্ভাইকেল প্লেক্সাসের ব্রাঞ্চ, সেটা হচ্ছে গ্রেট অরিকুলার এবং লেসার অক্সিপিটাল নার্ভ। বাকি দুইটা হচ্ছে সার্ভাইকেল নার্ভের ডর্সাল রেমাস দিয়ে তৈরি। এরা ঠিক প্লেক্সাস থেকে আসে না, কারণ প্লেক্সাস তৈরি হয় ভেন্ট্রাল রেমাস দিয়ে, কিন্তু এরা কিন্তু ডর্সাল রেমাস। এবার সবই সার্ভাইকেল স্পাইনাল নার্ভ রিলেটেড। তাইলে বিহাইন্ড অরিকল সেন্সরি সাপ্লাই দিবে সার্ভাইকেল স্পাইনাল নার্ভ, চারটা নার্ভ আমরা দেখতে পাচ্ছি। এই রিজিয়নে একটা মোটর নার্ভ আছে, তার নাম পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল নার্ভ। এই নার্ভটাই সাপ্লাই দেয় অক্সিপিটাল বেলি অফ দি অক্সিপিটো ফ্রন্টালিসকে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল, জাইগোমেট্রিকো টেম্পোরাল, অরিকুলো টেম্পোরাল। চারটা সেন্সরি সামনে, পিছনে সবকয়টা দেখায় নাই।
গ্রেট অরিকুলার দেখানো হয়নি। এখানে লেসার অক্সিপিটাল আছে, গ্রেটার অক্সিপিটাল আছে, এই জায়গায় থাকে থার্ড অক্সিপিটাল, সেটাও দেখায়নি। আর এই পাশে আছে আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই তো ঠিক আছে। এই ছবিটা স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে নেওয়া হয়েছে। নাও টেম্পোরাল রিজিয়ন অর টেম্পল, দ্য এরিয়া অন দ্য সাইড অফ দি স্কাল, স্কালের দুই পাশে, বিটুইন সুপিরিয়র টেম্পোরাল লাইন অ্যান্ড জাইগোমেট্রিক আর্চ। তাহলে সুপিরিয়র টেম্পোরাল লাইন আর জাইগোমেট্রিক আর্চ এর মাঝখানে যে জায়গা, তার নামই টেম্পোরাল রিজিয়ন অর টেম্পল। টেম্পাস মানে টাইম, এই টেম্পাস থেকেই টেম্পল শব্দটা আসছে। দ্য নেম টেম্পল ইজ সাপোজলি ডেরাইভ ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট উইথ এজ, যত বয়স বাড়ে এই এরিয়াতে প্রথম চুল সাদা হয়। তার মানে সময়ের সাথে এই এলাকাতে চুলগুলো সাদা হয়, এখানেই বয়স বোঝা যায়। এই জন্য এটাকে বলে টেম্পল অর টেম্পোরাল রিজিয়ন। এই রিজিয়নে কি কি লেয়ার পাবো? আমরা জানি স্কাল্পে 5টা লেয়ার ছিল, টেম্পল বা টেম্পোরাল রিজিয়নে আমরা 7টা লেয়ার পাবো। কি কি লেয়ার? সবার বাইরে স্কিন, আগের মতোই কানেকটিভ টিস্যু লেয়ার, আগের মতোই নিউরোসিস পাওয়া যাবে। এরপরে আমরা একটা ফাসা পাবো, তার নাম টেম্পোরাল ফাসা। এই যে গ্রিন কালার, এটা হচ্ছে টেম্পোরাল ফাসা। তার নিচে থাকে টেম্পোরালিস মাসল, দিস ইজ দ্য টেম্পোরালিস মাসল। আর তার নিচে থাকবে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার আগের মতোই, এবং পেরিক্রেনিয়াম। সুতরাং আগের 5 লেয়ারের সাথে টেম্পোরালিস ফাসা এবং টেম্পোরালিস মাসল এই দুটো যোগ হবে, তাহলেই হয়ে গেল টেম্পোরাল রিজিয়নের স্ট্রাকচার। এই রিজিয়নে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে তার নাম টেম্পোরালিস মাসল। এই হচ্ছে সেই টেম্পোরালিস মাসল। এটা একটা ট্রায়াঙ্গুলার মাসল, এবং এটা ওয়ান অফ দ্য মাসল অফ মেস্টিকেশন। মাসল অফ মেস্টিকেশন ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে নার্ভ সাপ্লাই পায় ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে, স্পেশালি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। টেম্পোরালিস মাসল ইজ এ ট্রায়াঙ্গুলার মাসল। তার একটা ব্রড অ্যাটাচমেন্ট আছে, সে অরিজিন নেয় ফ্রম দ্য ফ্লোর অফ দ্য টেম্পোরাল ফসা। টেম্পোরাল ফসার ফ্লোর থেকে অরিজিন নেয়, সেই সাথে ডিপ সারফেস অফ দ্য টেম্পোরালিস ফাসা। এই মাসলের উপরে যে ফাসা থাকে তার নাম টেম্পোরালিস ফাসা। সো ফ্লোর অফ দি টেম্পোরাল ফসা এবং ডিপ সারফেস অফ টেম্পোরালিস ফাসা, এই দুই জায়গা থেকে মাসলটা অরিজিন নেয়। এই মাসল ইনসারশন দেয় কোন জায়গাতে? দুই জায়গায় ইনসারশন দিবে। এক হচ্ছে করোনয়েড প্রসেসে। করোনয়েড প্রসেসের কোন জায়গা? টিপ অ্যান্ড মিডিয়াল সারফেস। সেই সাথে এন্টেরিয়র বর্ডার অফ দি রেমাস অফ ম্যান্ডিবল, এই জায়গাতে ইনসারশন দেয়। এই মাসলের নার্ভ সাপ্লাই দেয় ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, স্পেশালি তার একটা ব্রাঞ্চ যার নাম ডিপ টেম্পোরাল নার্ভ। এবং এই মাসলের অ্যাকশন কি? এই মাসল এক নাম্বার, এটা এলিভেশন করে ম্যান্ডিবলকে, ইট এলিভেটস দ্য ম্যান্ডিবল। তাতে কি হবে? জ ক্লোজ করবে। এই মাসলের পোস্টিরিয়র ফাইবার যখন কন্ট্রাক্ট করে, এই ফাইবার গুলো তখন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে রিট্রাকশন করে। তাইলে ওভারঅল মাসলটা এই জয়েন্টকে এলিভেশন করে, দ্যাট ইজ ম্যান্ডিবলকে এলিভেশন করে। আর পোস্টিরিয়র ফাইবার, যে ফাইবার গুলো হরাইজন্টালি থাকে, এরা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে রিট্রাক্ট করে। এই হচ্ছে টেম্পোরালিস মাসল সংক্রান্ত আলাপ। So that is all about the today's video from my side. Thank you very much. Take care.